আপনি যাকে আনতে চাবেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তার সাথে কিন্তু আপনার সামনাসামনি দেখা হতে হবে। এটা হচ্ছে প্রথম অ্যান্ড প্রধান রিকোয়ারমেন্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি LB24 এর সর্বাধিক জনপ্রিয় লিগ্যাল অনুষ্ঠান ল অ্যান্ড লাইফে। আমি আপনাদের সাথে উপস্থিত আছি মাহমুদুল ইসলাম। আজকেও আমাদের সাথে উপস্থিত আছেন ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটির খুবই পরিচিত মুখ আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল নোমান ভাই। নোমান ভাই, আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ মাহমুদ ভাই আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের আয়োজক LB24 এবং তাদের কলাকুশলীদেরকে। ধন্যবাদ। দর্শক, আপনাদের সুবিধার্থে জানাচ্ছি যে আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু তা হচ্ছে গিয়ে UK স্পাউস ভিসা প্রসেস, পাওয়ার উপায় এবং এই বিষয়ে সম্ভাব্য বিষয়গুলি আমরা জানব। নোমান ভাই, আপনার কাছে যে কোশ্চেনটি আমি করব সর্বপ্রথম, যে অ্যাকর্ডিং টু UK হোম অফিস জি। স্পাউস ভিসা জিনিসটা কি? আচ্ছা, তো এই যে স্পাউস ভিসা যে কথাটা বললেন, অ্যাজ দ্য নেম সাজেস্ট স্পাউস ভিসা, স্পাউস মানে কি? হচ্ছে স্বামী বা স্ত্রী। তো ইউকেতে যারা আছেন তারা তাদের স্বামী বা স্ত্রী তাদের স্পাউসকে ইউকেতে আনার জন্য যেই ভিসা অ্যাপ্লিকেশনটাই হয় সেটাই হচ্ছে স্পাউস ভিসা। তো আমি যদি ছোট্ট একটা ওভারভিউ দেই আসলে কারা স্পাউস ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তো অনেকে আমাকে প্রশ্ন করেন, অনেকে এখানে স্টুডেন্ট ভিসায় আছেন, অনেকেই অনেক ধরনের ভিসা এখানে আছেন, স্কিলড ওয়ার্কার ভিসাতে আছেন। তারা আমাকে জিজ্ঞেস করেন তারা কি আসলে তাদের স্পাউসকে ইউকেতে আনতে পারবে কিনা, বা আসলে কারা তাদের স্পাউসকে স্পন্সর করতে পারে ফর স্পাউস ভিসা। তো এটার সহজ উত্তর হচ্ছে, আপনি যদি আপনার স্পাউসকে স্পন্সর করতে চান সাধারণত আপনার এই দেশে ব্রিটিশ সিটিজেন হতে হবে, অথবা এখানে সেটেল স্ট্যাটাসে থাকতে হবে, ILR হোল্ডার হতে হবে। এখানে সেটেল স্ট্যাটাস পাওয়ার কিন্তু বেশ কিছু ওয়েজ আছে। যেমন ধরেন আপনি একটা হচ্ছে ILR আপনি পেলেন, তখন আপনি সেটেলড। আরেকটা হচ্ছে আপনি যদি ইউরোপিয়ান সিটিজেন হন তাহলে ইউরোপিয়ান স্কিমের আন্ডারে EUSS এর আন্ডারে সেটেল স্ট্যাটাস আপনার আছে, বা আপনার রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হয়েছে, প্রোটেকশন স্ট্যাটাস গ্রান্টেড হয়েছে, আপনি একজন রিফিউজি হিসেবে এখানে আছেন। এই বিষয়গুলো যদি, এই স্ট্যাটাসগুলো যদি আপনার থাকে তখনই কেবলমাত্র আপনি আপনার স্পাউসকে ইউকের বাইরে থেকে আনতে পারবেন। এটা হচ্ছে একটা জেনারেল ওভারভিউ আসলে কারা তাদের স্পাউসকে স্পন্সর করতে পারে। এখন যারা দেখছেন দর্শকরা, তারা, আমি বলব যে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে স্টুডেন্ট বা এখানে স্কিলড ওয়ার্কার ভিসায় যারা আছে তারা কি আসলে তাদের স্পাউসকে আনতে পারবে কিনা। তো আপনারা অনেকেই জানেন বা হয়তোবা অনেকেই জানবেন না যে গত বছর যখন নতুন ইমিগ্রেশন আপডেট আসে তখন তারা কিন্তু একটা চেঞ্জ এনেছে স্টুডেন্টদের ক্ষেত্রে, বিশেষ করে যে আগে আমরা জানতাম যে ইউনিভার্সিটির যে কোনো স্টুডেন্ট, আন্ডারগ্র্যাডে স্টুডেন্টরাও কিন্তু তাদের ডিপেন্ডেন্ট আনতে পারতো, তাদের হাজব্যান্ড বা ওয়াইফকে তারা আনতে পারতো। তো এখন বর্তমান যে আইন রয়েছে ইউকের আইনে, এখানে হচ্ছে স্টুডেন্টরা, সাধারণ স্টুডেন্টরা তারা কিন্তু তাদের ডিপেন্ডেন্ট পার্টনার বা হাজব্যান্ড বা ওয়াইফকে আনতে পারবে না, আনলেস তারা যে স্টাডিটা করছে, তারা যে কোর্সটা করছে এটা হচ্ছে রিসার্চ মাস্টার্স, রিসার্চ বেসড মাস্টার্স অথবা পিএইচডি আর রিসার্চ বেসড মাস্টার্স থাকলে শুধুমাত্র সেই স্টুডেন্টরা তাদের হাজব্যান্ড বা ওয়াইফকে ডিপেন্ডেন্ট হিসেবে আনতে পারবেন। আর স্কিলড ওয়ার্কার ভিসায় যারা আছেন, যেমন ধরেন কেয়ার ওয়ার্কার ভিসা, নর্মাল স্কিলড ওয়ার্কার ভিসা, রেস্টুরেন্টে কাজ করছেন, কোনো কোম্পানিতে কাজ করছেন, যে কোনো ধরনের স্কিলড ওয়ার্কার ভিসাতে সাধারণ যে নিয়ম সেটা হচ্ছে যে বর্তমানে আপনি কেয়ার ওয়ার্কাররা তাদের ডিপেন্ডেন্টকে আনতে পারবে না, কিন্তু অন্য স্কিলড ওয়ার্কার ভিসাতে যারা আছেন, যেমন ধরেন রেস্টুরেন্টের শেফ, যেমন ধরেন কোনো একটা কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ, তারা কিন্তু আপনার তাদের হাজব্যান্ড বা ওয়াইফকে বাংলাদেশ থেকে আনতে পারবেন, সাবজেক্ট টু মিটিং আদার রিকোয়ারমেন্টস। একটা বিষয়, যেমন যেহেতু আমরা স্পাউস ভিসা নিয়ে আজকের আলোচনাটা আমরা রাখছি, তো আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু যদি গভীরে যাই, যে কে এই স্পাউস ভিসার জন্য অ্যাপ্লিকেবল, কারা অ্যাপ্লিকেশন করতে পারবে স্পাউস ভিসার জন্য? আমি প্রথমেই যেটা বললাম যে সাধারণ নিয়মে আমি একটা লিস্ট বলে দিই, খুব সহজ অ্যান্সার দর্শকরা যারা দেখছেন। আপনার প্রথম কথা হচ্ছে আপনি আপনার ব্রিটিশ সিটিজেন হতে হবে, যদি ব্রিটিশ সিটিজেন না হন আপনার ILR থাকতে হবে, বা ইউরোপিয়ান সিটিজেন হলে সেটেল স্ট্যাটাস থাকতে হবে, আর রিফিউজি স্ট্যাটাস যদি থাকেন রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড থাকতে হবে। এই চারটাই আসলে আমরা মেইন স্ট্যাটাস হোল্ডার যারা তাদের স্পন্সরকে যারা তাদের স্পাউসকে স্পন্সর করতে পারেন
ইউকের বাইরে থেকে। এখন স্পাউসের যে ব্যাপারটা, স্পাউসের ক্রাইটেরিয়া তো আমরা যদি ইউকের ল আমরা দেখি, জি, সেখানে স্পাউসের কিছু ক্রাইটেরিয়া আছে। জি, তো আমরা যদি আমাদের দর্শক হচ্ছে গিয়ে যে বাংলাদেশি কমিউনিটি, জি। তো আমরা ওনাদের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের স্পাউসের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো কি হইতে হবে? আচ্ছা, আচ্ছা। তো আপনি আমাকে যে প্রশ্নটা করলেন মাহমুদুল ভাই, সেটা প্রশ্নটা অনেক বড় একটা প্রশ্ন। আ I wouldn't say it's a vague question, এটা একটা বড় প্রশ্ন। তো আমি যদি ডকুমেন্ট চেকলিস্টের কথা বলতে যাই, সেটা বলার আগে আমার আপনাকে একটা প্রশ্ন করতে হবে। যে যাদের জন্য আপনি প্রশ্ন করেছেন, ধরে নিচ্ছি সবাই বাঙালি। যেহেতু আমাদের আ আপনার ইস্যুটা বাংলায়। তো ১ম এ আমার জানতে হবে যে তার স্পাউস কি ইউকেতে আছে নাকি বাংলাদেশে আছে? ইউকেতে আছে নাকি ইউকের বাইরে আছে? ধরে নিচ্ছি ইউকের বাইরে আছে। ধরে নিচ্ছি যে যিনি তার ওয়াইফ বা হাসব্যান্ডকে আনবেন, সেই ওয়াইফ বা হাসব্যান্ড বাংলাদেশে থাকেন। তো যদি বাংলাদেশে থাকে তাহলে এটা হবে আউটসাইড দ্য ইউকে অ্যাপ্লিকেশন। আউটসাইড দ্য ইউকে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে ইউ মাস্ট মিট ইউর স্পাউস ইন পারসন। এটার এটার মানে কি? যে আপনি আপনার যাকে আনতে চাবেন, আপনার হাসব্যান্ড বা ওয়াইফ, তার সাথে কিন্তু আপনার সামনাসামনি দেখা হতে হবে। এটা হচ্ছে প্রথম অ্যান্ড প্রধান রিকোয়ারমেন্ট। আমি ইনকাম রিকোয়ারমেন্ট, অ্যাকোমোডেশনের রিকোয়ারমেন্ট এগুলোতে আমি আসছি পরে। প্রথম কথা হচ্ছে যদি আপনি আপনার হাসব্যান্ড বা ওয়াইফকে আনতে চান, হোম অফিসের খুবই স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট যে আপনার হাসব্যান্ড ওয়াইফের সাথে সামনাসামনি দেখা হতে হবে। বিয়ে আপনি যেভাবেই করেন, একবার না একবার হলেও সামনাসামনি আপনার দেখা হতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট। এটা আপনার ইউকেতে স্পাউস ভিসা হোক বা বাংলাদেশে যদি আপনার স্পাউস থাকে বাংলাদেশে হোক, যে দেশেই থাকুক, আপনার ওই ডিপেন্ডেন্ট স্পাউসের সাথে দেখা হতে হবে সামনাসামনি। আমি জাস্ট একটা কথা আপনার সাথে এড করতে চাই যে মাঝে, মাঝে আমরা কিছু ইনকোয়ারি পাই। জি, ব্যাপারটা এরকম যে আ উনি তার ওয়াইফের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ শুধুমাত্র ফোনের মাধ্যমে। এখনো দেখা হয়নি। আচ্ছা। তো আপনি যে বললেন ১ম রিকোয়ারমেন্ট, তাহলে কি উনার এই ১ম রিকোয়ারমেন্টটি মিট হচ্ছে? তো আমি খুব স্পষ্ট করে বলব যে হোম অফিসের খুব ক্লিয়ার গাইডলাইনস রয়েছে। ইভেন যদি আপনি হোম অফিসের কেস ওয়ার্কার গাইডেন্সও দেখেন বা হোম অফিসের আপনি স্পাউস ভিসা নিয়ে যদি একটু রিসার্চ করেন, ফার্স্ট রিকোয়ারমেন্টই হচ্ছে যে আপনার স্পাউসের সাথে আপনার সামনাসামনি দেখা হতে হবে। আপনি যেরকম ইনকোয়ারিজ পেয়েছেন, প্রশ্ন পেয়েছেন, আমিও অনেক প্রশ্ন পেয়েছি যে, "ভাই, আমি আমার ওয়াইফকে ফোনে বিয়ে করেছি। আমার বাংলাদেশে যাওয়া সম্ভব হয় নাই।" এরকম বেশিরভাগ প্রশ্নই আসে যারা এখানে রিফিউজি স্ট্যাটাসে আছেন। যেহেতু তারা রিফিউজি স্ট্যাটাসে আছেন, অনেকেরই সম্ভব হয় না বাংলাদেশে গিয়ে বিয়ে করার। তো অনেকেই ওভার দ্য ফোন, স্কাইপে বিয়ে করে। তারপরে দেখা যায় কোনো একটা তৃতীয় দেশে গিয়ে তারা দেখা করে। একটা থার্ড কান্ট্রিতে গিয়ে তারা দেখা করে। যেহেতু সে রিফিউজি স্ট্যাটাসে আছে, সে তো বাংলাদেশে যেতে পারবে না। তো আমি এরকম আমার ক্লায়েন্ট পেয়েছি। দর্শক আপনারা যারা দেখছেন, আপনাদেরকে আমি একটা একটা কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমাদের কাছে একজন জনৈক ব্যক্তি এসেছিলেন। তিনি এখানে রিফিউজি স্ট্যাটাসে আছেন। তার অ্যাসাইলাম ক্লেম গ্রান্টেড হয়েছে। সে ওভার দ্য ফোন বিয়ে করেছে। বিয়ে বাংলাদেশ ইসলামিক ম্যারেজ ইজ লিগ্যাল ম্যারেজ। তো উনি ফোনে বিয়ে করেছে। কিন্তু বিয়ে করার পরে সাথে, সাথে উনি তার ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করেননি। আমাদের কাছে যখন আসে তখন আমি তাকে পরামর্শ দিয়েছি যে, আপনার অবশ্যই সামনাসামনি দেখা করতে হবে। তো তখন তারা কি করল? বাংলাদেশ থেকে তার ওয়াইফের ভিসা করিয়ে বাংলাদেশ থেকে সে মালয়েশিয়াতে গেল। আর এই দেশে যিনি এই দেশে রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হয়েছে, সেও মালয়েশিয়া গেল। তো মালয়েশিয়াতে গিয়ে তারা সামনাসামনি দেখা করেছে, সামনাসামনি দেখা করার প্রমাণ আছে, ছবি আছে। তারপরে আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি, অ্যাপ্লিকেশন কিন্তু গ্রান্ট হয়েছে। সো ব্যাপারটা দাঁড়ালো এটা যে হোম অফিসের খুব স্পষ্ট গাইডেন্স আছে। সেটা হচ্ছে যে ওই যাকে আপনি স্পন্সর করবেন, আপনার স্পাউস, তার সাথে সামনাসামনি দেখা হতেই হবে। দেয়ার ইজ নো এক্সেপশনস। তাহলে এই ক্রাইটেরিয়াটা মিট হওয়ার পরবর্তীতে আমরা তারপরে যাব যে অন্যান্য রিকোয়ারমেন্ট গুলো আছে যেমন জি, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট যেটা জি। এখন বর্তমান সময় ইউকের জন্য খুবই একটা ক্রিটিক্যাল আমি মনে করি যে সবকিছু। আপনি এটাকে কিভাবে ডিসক্রাইব করবেন? আচ্ছা। তো সহজ হিসাবে আমি বলি যে বেশিরভাগ অ্যাপ্লিক্যান্টই তো ধরেন এখানে আমি ধরে নিচ্ছি যে জব করেন। তো যারা জব করেন তাদের জন্য এক ধরনের রিকোয়ারমেন্ট, যারা সেলফ এমপ্লয়েড বিজনেস করছেন তাদের জন্য এক ধরনের ডকুমেন্ট রিকোয়ারমেন্টস। অনেকেই জবও করেন না, আবার বিজনেসও করেন না। গভর্নমেন্ট থেকে অনেক ধরনের বেনিফিট পান।
তো এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে আসলে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা কী। বাট সাধারণভাবে যারা দর্শকরা দেখছেন আমি তাদেরকে জানাবো যে স্পাউস ভিসার বর্তমানে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে £29,000 পার অ্যানাম। তো এই £29,000 বা £29,000 এটা হচ্ছে গ্রস একটা ইনকাম, এটা কিন্তু নেট না। তার মানে আপনার ট্যাক্স, অল দ্য ডিডাকশনস, ট্যাক্স, এনআই কন্ট্রিবিউশন, এগুলো সব কিছু পে করার আগের যে ইনকাম, সেই ইনকামটা থাকতে হবে £29,000। এখন এটা আপনি পেই স্যালারি হোক বা সেলফ এমপ্লয়মেন্ট থেকে ইনকাম হোক বা আপনার নিজের কোনো ব্যবসা আছে সেই ব্যবসা থেকে ইনকাম হোক বা যে কোনো ধরনের সোর্স অফ ইনকাম হোক না কেন, আপনার হোম অফিসকে প্রমাণ করতে হবে যে আপনার বছরে গ্রস ইনকাম আছে £29,000। এটা হচ্ছে যদি আপনি অন্য ধরনের বেনিফিট না পান, যেমন আপনি ডিসেবিলিটি অ্যালাউন্স পান বা পিআইপি পান বা কেয়ারার্স অ্যালাউন্স পান, যদি ওই ধরনের কিছু বেনিফিট আপনি যদি পান, তাহলে কিন্তু আপনার এই £29,000 স্যালারি রিকোয়ারমেন্ট মিট করার দরকার নেই। তো সাধারণভাবে বেশিরভাগ মানুষই কাজ করেন বা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে পেয়েছি যে বেশিরভাগ মানুষই জব করেন বা অনেকেই সেলফ এমপ্লয়েড আছেন। যেমন অনেকেই ফুড ডেলিভারির সাথে জড়িত, অনেকেই ট্যাক্সি করেন, উবার করেন। তো তারা সেলফ এমপ্লয়েড হয়, অনেকেই নিজের ব্যবসা রান করেন। তো সেলফ এমপ্লয়েড যদি থাকে তাহলে 1 বছরের ট্যাক্স রিটার্ন থাকতে হবে। ওই 1 বছরের ট্যাক্স রিটার্নে আপনার কিন্তু প্রফিট £29,000, আপনার ইনকাম কিন্তু £29,000 থাকতে হবে ট্যাক্স রিটার্নে। ঠিক আছে? আর যদি আপনার কোনো জায়গায় আপনি কাজ করেন তাহলে সেই কাজে আপনার £29,000 পার অ্যানাম গ্রস স্যালারি থাকতে হবে অ্যান্ড মিনিমাম 6 মাসের পে স্লিপস অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট আপনার দিতে হবে। এই ক্ষেত্রে কি আপনার এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে যে আপনার ব্যাংকে এই পরিমাণ অর্থ থাকতে হবে আপনার স্পাউসকে স্পন্সর করার জন্য? আমি বলবো আমার প্র্যাকটিসিং এক্সপেরিয়েন্স থেকে আমি বলবো যে ব্যাংকে কত টাকা থাকলো সেটার থেকে বেশি ডিপেন্ড করে, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার পে স্লিপে যেই অ্যামাউন্টটা আছে আপনার স্যালারি, সেই স্যালারিটা আসলে আপনার ব্যাংকে ঢোকে কিনা। তো অনেকেরই ধরেন, আমি কথার কথা বলছি আলোচনার স্বার্থে, অনেকেরই অনেক টাকা স্যালারি থাকে। £5,000 স্যালারি অনেকেরই থাকতে পারে, £10,000 স্যালারি থাকতে পারে। স্যালারিটা ব্যাংকে ঢুকলো, সে খরচ করে ফেলে প্রতি মাসে। তার মানে তার অ্যাকাউন্টে অনেক বেশি টাকা নাও থাকতে পারে। বাট অ্যাজ লং অ্যাজ পে স্লিপ অনুযায়ী টাকাটা ব্যাংকে ঢোকে, ইট শুড বি ফাইন। ব্যাংকে কত টাকা আছে সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে পে স্লিপ অনুযায়ী টাকাটা ব্যাংকে ঢোকে। এখানে আরেকটু জিনিস আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ধরেন আপনার স্যালারিও নেই, আপনার ইনকামও নেই, কিন্তু আপনার ক্যাশ সেভিংস আছে। তো আমি যতটুকু জানি, ইফ আই এম নট মিস্টেকেন, ক্যাশ সেভিংসটা যদি 86,000 বা 85,000 এর মতো যদি আপনার ক্যাশ সেভিংস থাকে, তাহলেও কিন্তু আপনি ইনকাম রিকোয়ারমেন্ট মিট করবেন। আমার এক্সাক্ট ফিগার আই মাইট বি মিস্টেকেন, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো 86,000, এটাও হোম অফিসের গাইডেন্সে আছে যদি আপনার ক্যাশ সেভিংস থাকে। তো আরেকটা জিনিস আমি যেটা বললাম যে যারা ইউকেতে বেনিফিট পান, বেনিফিট বলতে শুধুমাত্র ইউনিভার্সাল ক্রেডিট যদি পান তাহলে কিন্তু না। বেনিফিট বলতে আপনার ধরেন কোনো একটা বিশেষ কন্ডিশন আছে, আপনি ডিসেবলড, আপনি কেয়ারার্স অ্যালাউন্স পান, আপনার কোনো কারণে আপনি পিআইপি পান, আপনার শারীরিক অক্ষমতার কারণে আপনি কাজ করতে পারেন না, সেই জন্য আপনি পিআইপি পান। তো এই ধরনের যদি বেনিফিট আপনি পান, তখন হোম অফিসে আপনার ওই £29,000 যে স্যালারি রিকোয়ারমেন্ট রয়েছে, সেই স্যালারি রিকোয়ারমেন্ট মিট করার দরকার নেই। তখন আপনি শুধুমাত্র হোম অফিসকে প্রমাণ করতে হবে যে আপনি অ্যাডিকুয়েট মেইনটেন্যান্স আপনার আছে। আপনি আপনার ফার্দার কোনো পাবলিক ফান্ডসের দরকার হবে না। যেই টাকাটা আপনি পাচ্ছেন সেই টাকাটা এনাফ ফর ইউ অ্যান্ড ইউর স্পাউস। আরেকটা বিষয় আমি আসলে জানতে চাচ্ছি যে এই যে আপনার গভর্নমেন্ট নতুন যে আপডেট আসলো এপ্রিলে, যে নতুন পে ইনক্রিজ হলো, জি। এই ইনক্রিজের কারণটা কি? কেন গভর্নমেন্ট এর ক্ষেত্রে বারবার ইনক্রিজটা করছে? আচ্ছা, এখানে আপনার আমি বলবো যে সম্প্রতি একটা আপডেট এসেছে 9th of April 2025, এই 2025-এ একটা আপডেট এসেছে। তো সেই আপডেটে আপনার বেশ কিছু চেঞ্জ এসেছে, যেমন ধরেন স্কিলড ওয়ার্কারের ক্ষেত্রে কিছু চেঞ্জ এসেছে। তারপরে ভিসা অ্যাপ্লিকেশন ফিস, সেটা অনেক অ্যাপ্লিকেশনের জন্য অনেক বেড়ে গিয়েছে। এই চেঞ্জেসগুলো কিন্তু এসেছে। তো যেমন ধরেন আ গত বছরের আগেও, এই গত বছর এপ্রিলের আগেও, এপ্রিল 2024-এর আগেও কিন্তু আপনার স্পাউস ভিসার যে স্যালারি রিকোয়ারমেন্ট সেটি কিন্তু কম ছিল। বা আমরা আগে দেখতাম যে স্পাউস ভিসার স্যালারি রিকোয়ারমেন্ট ছিল £18,600, 18,600।
এখন যেটা বেড়ে গিয়ে হয়েছে 29,000 পাউন্ড। তো বিগত যে কনজারভেটিভ গভর্নমেন্ট ছিল তারা কিন্তু বলেছিল যে তারা ধাপে ধাপে স্পাউস ভিসার স্যালারি রিকোয়ারমেন্টটা বাড়িয়ে 38,700 করবে, কিন্তু এখনও কিন্তু করেনি। এখন কিন্তু তারা বাড়িয়ে 29,000 পাউন্ড রেখেছে। তো আমরা যারা আসলে মানবাধিকার চর্চা করি, হিউম্যান রাইটস প্র্যাকটিস করি বা ইমিগ্রেশন প্র্যাকটিসের সাথে যারা জড়িত, আমি বলবো যে ইউকে গভর্নমেন্ট আসলে নেট মাইগ্রেশনকে কমানোর জন্য তারা ইয়ং মানুষদেরকে টার্গেট করে এই রুলসগুলা করেছে। এখন সব আইনেরই, সব রুলস, সব রেগুলেশনসেরই ভালো দিক খারাপ দিক আছে। ভালো দিক হতে পারে যে ইট উইল অ্যাট্রাক্ট মোর জেনুইন অ্যাপ্লিক্যান্টস, জেনুইন অ্যাপ্লিকেশনস, মানুষকে হার্ড ওয়ার্ক করতে কনভিন্স করতে পারে যে এটা একটা ভালো দিক হতে পারে। খারাপ দিক হতে পারে যে ইট ক্যান বি বার্ডেন অন সো মেনি পিপল। কারণ ইউকেতে যারা ইমিগ্রেন্ট হিসেবে যারা থাকেন, কাজ করেন, তারা এমনিতেই অনেক ধরনের হার্ডশিপের মধ্যে দিয়ে যায়। আমরা ইউকেতে একটা হাউজিং ক্রাইসিস যাচ্ছে, লিভিং ক্রাইসিস যাচ্ছে, জবের স্বল্পতা দেখা যাচ্ছে। তো এটা অনেকের জন্য বার্ডেনও হতে পারে। আবার এটার ভালো দিক যেমন ধরেন ইট ক্যান অ্যাট্রাক্ট জেনুইন অ্যাপ্লিক্যান্টস। তো এখন আমি বলব যে আসলে আইন তো আইনই। আমরা আইন অঙ্গনের মানুষ হিসেবে আইন যেটাই হোক না কেন, সেটা যতটাই ফেয়ার হোক বা যতটাই আনফেয়ার হোক, আমাদের উই হ্যাভ টু রেসপেক্ট দ্য ল, উই হ্যাভ টু অ্যাবাইড বাই দ্য লস। তো এখন আপনি যে প্রশ্ন করেন, আসলে এটার আমি কি অ্যান্সার দেবো আমার আসলে জানা নেই। এটা বলা ছাড়া যে ইউকে গভর্নমেন্ট যে আইনই করুক না কেন, এই দেশে আইনের সঠিক প্রয়োগ রয়েছে, এখানে রুল অফ ল রয়েছে। আপনি যদি ভিসা অ্যাপ্লিকেশন করেন, অন্যায়ভাবে যদি সেটা রিফিউজ হয়, আমাদের কিন্তু সেটা চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। এবং আমরা এটাও দেখেছি গত বছর, যেমন অ্যাসাইলামের যে রোয়ান্ডা একটা ব্যাপার ছিল, রোয়ান্ডাতে পাঠিয়ে অ্যাসাইলাম সিকারদের ক্লেম ডিসাইড করা হবে। সেই রোয়ান্ডা কেসে কিন্তু ইউকের সরকার কিন্তু হিউম্যান রাইটস লয়ারদের কাছে হেরে গিয়েছে। এটা পৃথিবীর কোন দেশে সম্ভব, যে দেশে ক্ষমতাসীন সরকার হিউম্যান রাইটস লয়ারদের কাছে মামলায় হেরে যায়? ইউকেতে কিন্তু এটা সম্ভব। তো ইউকেতে প্রপার রুল অফ লর প্র্যাকটিস আছে, রুল অফ ল আছে। তো যদি আপনি যে কোনো ভিসা অ্যাপ্লিকেশন করেন, এটা স্পাউস ভিসাই হোক বা যে কোনো ভিসা অ্যাপ্লিকেশনই হোক, আপনি যদি রুলস, রেগুলেশনস, লস ফলো করে সুন্দর করে অ্যাপ্লিকেশন করেন, হোম অফিস দে আর মোর লাইকলি টু গ্রান্ট ইট। আরেকটা বিষয় আমি খুব কিছু ইনকোয়ারি পাই যে রিসেন্ট যে আপডেট এপ্রিলে আসলো, এখানে ফিজ যেটা ইনক্রিজ হলো সেটা এখন আনুমানিক কত? আচ্ছা, তো এটাও আমাকে অনেকে প্রশ্ন করে, আসলে স্পাউস ভিসা অ্যাপ্লিকেশন করতে কত টাকা লাগে বা এটার ফি ওয়েভার করা যায় কিনা বা ফি মওকুফ করার কোনো সুযোগ আছে কিনা। তো প্রথমে আমি বলবো যে কত টাকা লাগে এটা ডিপেন্ড করে যে অ্যাপ্লিকেশন কি যিনি স্পাউস অ্যাপ্লিক্যান্ট তিনি কি ইউকেতে আছেন নাকি ইউকের বাইরে আছেন। যদি আউটসাইড দ্য ইউকে হয়, ধরেন আপনি আপনার ওয়াইফের জন্য বা যে দর্শক দেখছেন তিনি তার ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করবেন, ওয়াইফ ইউকেতে আছে নাকি বাংলাদেশে আছে। যদি ইউকেতে থাকে তাহলে একটা ফিস, সেটা হচ্ছে 1321 পাউন্ড সম্ভবত। আর যদি বাংলাদেশে থাকে তাহলে হচ্ছে 1938 পাউন্ড, 1938 পাউন্ড। আর ইউকেতে থাকলে 1321 পাউন্ড। ডিফারেন্স ইজ অলমোস্ট 600 পাউন্ড, 600 পাউন্ডের ডিফারেন্স কিন্তু। আর আইএইচএস ফি, এখন আসে আইএইচএস ফির প্রশ্নে। তো আইএইচএস ফি সেটা হচ্ছে এই দেশে আপনি যদি এনএইচএস ব্যবহার করতে চান, এটা একটা হেলথ সারচার্জ আপনার পে করতে হয় ইমিগ্রান্টদের। সেই আইএইচএস ফি হচ্ছে প্রথম যদি স্পাউস ভিসা অ্যাপ্লিকেশন হয় তাহলে 2 বছর 9 মাসের আপনার আইএইচএস ফি পে করতে হয়। সেটা হচ্ছে এক্স্যাক্ট ব্রিটিশ পাউন্ডের অ্যামাউন্টে হচ্ছে 3,105 পাউন্ড, 3,105 পাউন্ড। তো যদি অ্যাপ্লিক্যান্ট ইউকের বাইরে হয়, যদি অ্যাপ্লিক্যান্ট ধরেন বাংলাদেশে থাকে, ওই অ্যামাউন্টটা কিন্তু টাকার অঙ্কে পে করতে হয়, টাকায় দেখায়। যদি অ্যাপ্লিক্যান্ট ইন্ডিয়াতে থাকবে তাহলে এটা রুপিতে দেখাবে। যদি অ্যাপ্লিক্যান্ট মরক্কোতে থাকে, মরক্কান দিনারে, দেরহাম আপনার পে করতে হবে। কিন্তু রাফলি অ্যামাউন্ট হবে 3,105 পাউন্ড। তো যদি স্পাউস ভিসার যদি ধরেন যে স্পন্সরিং স্পাউস মিটস অল দ্য রিকোয়ারমেন্টস অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট স্পাউস, যিনি ইউকের বাইরে থেকে তার স্পাউসকে জয়েন করবে, সেও যদি সব রিকোয়ারমেন্টস মিট করে, তাহলে এটা অ্যাপেন্ডিক্স এফএম অ্যাপ্লিকেশন হবে, মানে 5 ইয়ার্সের স্পাউস ভিসা সেটেলমেন্ট রুটে উনি থাকবেন। তো 5 ইয়ার্সের সেটেলমেন্ট রুটে যদি থাকে তাহলে 2 বছর 9 মাস পরে কিন্তু তার স্পাউস ভিসা একবার এক্সটেন্ড করতে হবে। ওই এক্সটেনশনের সময় তখন যদি ইনসাইড দ্য ইউকে অ্যাপ্লিকেশন হয় তখন কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ অনেক কমে যায়।
আর IHS ফিও কমে যায়। তো এই ফিস কত টাকা লাগবে এটা ডিপেন্ড করে যে স্পন্সরিং স্পাউস কোন স্ট্যাটাসে আছে, সে কি ব্রিটিশ সিটিজেন নাকি রিফিউজি স্ট্যাটাসে আছে। যদি রিফিউজি স্ট্যাটাসে থাকে তাহলে কিন্তু ফিজ অনেক কম। যদি রিফিউজি স্ট্যাটাসে থাকে কেউ এবং সে তার ওয়াইফকে বাংলাদেশ থেকে স্পন্সর করতে চায়, এই দেশে আনতে চায় স্পাউস ভিসাতে, তাহলে কিন্তু এখানে কয়েকটা অপশন আছে। স্পাউস ভিসা যদি হয় তাহলে আপনার অ্যাপ্লিকেশন ফি 424 পাউন্ড মাত্র। ইউকের ভিতরে থাকলে সেম অ্যাজ নর্মাল স্পন্সর্স লাইক ব্রিটিশ সিটিজেন্স অর ILR স্ট্যাটাস হোল্ডার। বাট যদি সে যদি ইউকের বাইরে থেকে অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফি অনেক কম। এখন আসি যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ফি ওয়েভার করা যায় কিনা, বা অনেকেই বলেন, যেমন আজকে আমার অফিসে একজন ক্লায়েন্ট এসেছিলেন, এক ভদ্রমহিলা, উনি এখানে ডেফ, উনি ডিসেবলড। তো উনি যেহেতু ডিসেবলড, উনি তো ডিসেবল অ্যালাওয়েন্স পান সরকার থেকে এবং সে কাজ করতে পারে না, সে এটার জন্য সরকার থেকে বিশেষ বেনিফিট পান। তো সে আমাকে বলল যে আমার তো কোনো ইনকাম নেই, আমাকে কাউন্সিল থেকে বাসা দিয়েছে, কাউন্সিল থেকে তাকে ঘর দিয়েছে, সে কাউন্সিলের ঘরে থাকে এবং সে বিয়ে করেছে অন্য একটা দেশে, সে বিয়ে করেছে, তার জেনুইন ম্যারেজ। তো এখন সে জানতে চাচ্ছে যে সে কি ফি ছাড়া অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ আছে কিনা, বা এক্ষেত্রে কি করা যেতে পারে। তো আমি তাকে বলেছি যে অবশ্যই সুযোগ আছে, যেহেতু আপনি ডিসেবিলিটি অ্যালাওয়েন্স পান, তার মানে হোম অফিসে ইজ মোর লাইকলি টু গ্রান্ট ইউর ফি ওয়েভার অ্যাপ্লিকেশন। এটার মানে হচ্ছে হোম অফিস দেখে যে আপনার ব্যাংকে ওরকম টাকা পয়সা নেই, আপনার ওভারঅল ফাইন্যান্সিয়াল যে সার্কামস্টেন্স, ইউ আর গোয়িং থ্রু হার্ডশিপস অলরেডি। তো সেক্ষেত্রে ফি ওয়েভারের অবশ্যই সুযোগ রয়েছে, কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করলে দুই সাইডেরই, মানে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, দুজনেরই 6 মাসের সকল ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, সকল কিছু স্টেটমেন্টস কিন্তু ডিসক্লোজ করতে হয়। এই বিষয়টি মাথায় রাখতে হবে। প্রসেসটা একটু জটিল, বাট এটা সম্ভব। জি। যাদের দরকার, যাদের প্রয়োজন, তারা অবশ্যই জি। এই জিনিসটিও অ্যাপ্লিকেশন করতে পারে এবং দেখতে পারে যে আসলে হোম অফিস গ্রান্ট করে কিনা। তো আমি বলব যে যাদের আসলেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, ব্যাংকে টাকা পয়সা নেই, মেডিকেল কন্ডিশনস রয়েছে, দে ক্যান অ্যাপ্লাই ফর ফি ওয়েভার, দে ক্যান। বুঝতে পারছি। নোমান ভাই, আমি মনে করি যে আজকে আমরা মানে পুরো স্পাউস বিষয় সম্পর্কে যতগুলো কোশ্চেন আমার জানা ছিল, বা দর্শকের কাছ থেকে আমরা এতদিন যে ইনকোয়ারিগুলো পেয়ে আসছিলাম, বিশেষ করে আমি, আপনি, তো আমরা মনে করলাম যে আজকে ওগুলো মোটামুটি আমরা কভার আপ করতে পেরেছি। দর্শক, তারপরেও আপনাদের সুবিধার্থে যদি আপনাদের আরও ইনফরমেশন আপনাদের দরকার হয়, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের লাইক, কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সবার এটা দেখতে সুবিধা হয় এবং যাদের প্রয়োজন তারা ইনফরমেশনগুলো পেয়ে থাকেন। আজকের মতো এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে।